এই সিকিউরিটি এনশিওর করা হবে, শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু থাকবে। কোনো ধরনের রুটিন সেবা, আউটডোর সেবা চালু থাকবে না। শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে 1:1। যে কয়জন ডক্টর কর্তব্যরত থাকবেন, ঠিক সেই কয়জন সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে, যেই সব হাসপাতালগুলোতে, যেই সব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। যতক্ষণ পর্যন্ত না এই সিকিউরিটি, ততক্ষণ পর্যন্ত আমরা ইমার্জেন্সি সেবা চালু করব না। যদি এখনই এনশিওর করা হয়, আমরা এখন থেকেই ইমার্জেন্সি সেবায় ফিরে যাব। এবং এটা শুধুমাত্র আগামী 24 ঘন্টার জন্য। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয়, তাহলে রাত 8টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। আমি আরো বলতে চাই আগামী 7 দিন পর্যন্ত, আমি আবারও বলছি, পর্যন্ত সারা বাংলাদেশের সকল ধরনের আউটডোর এবং রুটিন সেবা বন্ধ থাকবে। এই 7 দিনের মধ্যে আমাদের 2টা দাবি ছিল। স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশের নিয়োগ দিতে হবে এবং এইটা এনশিওর করতে হবে, এবং আমাদের চিকিৎসকদের নিরাপত্তার জন্য চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এই 7 দিনের মধ্যে যদি আমরা এই 2টা সেবা পাই, তাহলে আমরা আবার আউটডোর সেবা এবং রুটিন সেবায় ফিরে যাব। আদারওয়াইজ এই 7 দিনের মধ্যে যদি আমরা কোনো ধরনের কোনো সুরাহা না পাই, তাহলে আমাদের এই আউটডোর সেবা এবং রুটিন সেবা বন্ধ থাকবে। শুধুমাত্র আগামী, আমি আবার বলছি, আপনাদের কোয়েশ্চেন না হবে প্লিজ, আমি শেষ করি। আগামী 24 ঘন্টা পর্যন্ত ইমার্জেন্সি সেবা চালু থাকবে শর্ত সাপেক্ষে। শর্তটা কি? যেই হাসপাতালগুলোতে, যেই মেডিকেল কলেজগুলোতে ডক্টর যে কয়জন থাকবে, ঠিক সেই কয়জনই পুলিশ অথবা আর্মি অথবা বিজিবি যদি তাদের উপস্থিত থেকে সিকিউরিটি এনশিওর করতে পারে, সিকিউরিটি এনশিওর করার পরে আমরা আমাদের ইমার্জেন্সি সেবা চালু করব। সেটা যদি এখন থেকে করতে পারে আমরা এখনই করব, সেটা যদি ওনারা ডিলে করে সেটার দায়ভার ওনাদের উপরে বর্তাবে। ইমার্জেন্সি সেবা আমরা চালু করবো শর্ত সাপেক্ষে, নিরাপত্তার সাপেক্ষে। যদি ওনারা, আপনার সাথে আমরা যখন কথা বলছি, 5 মিনিটের মধ্যে যদি ওনারা ইমার্জেন্সি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। ওনারা যদি ডিলে করে, এর ড্রাইভার ওনাদের উপরে বর্তাবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা আমাদের মিডিয়ার ভাই, আপনারা আমাদের মিডিয়ার ভাই, প্লিজ প্লিজ শেষ করতে দেন প্লিজ প্লিজ। আপনাদের প্রশ্নের উত্তর আমাদের সমন্বয়ে ছাড় দিবেন। প্রশ্নের উত্তর আপনি যে বলেন। আচ্ছা হ্যাঁ, ওনার প্রশ্ন যে গত 16 বছর কাজ করিনি। সেই কাঠামোগুলো কি এই সরকার করতে পারবেন কিনা সেটা কি আমরা জানি কিনা? সেকেন্ড হচ্ছে রোগীদেরকে জিম্মি করে এই ধরনের আন্দোলন কতটুকু যুক্তি? আপনারা ডাক্তাররা মানবিক দিক বিবেচনা করে আপনারা রোগীদেরকে জিম্মি করে এই ধরনের আন্দোলন কতটুকু যুক্তি? আমি বলি চিকিৎসকদের বিরুদ্ধে হামলা আমরাও নিন্দা জানাই, আমরাও কষ্ট পেয়েছি, কিন্তু অসহায় রোগীরা যেন, শিশুরা যেমন আমি বলবো স্যার, আপনার এই প্রশ্নটা খুবই যৌক্তিক। একজন ডাক্তার হিসাবে সার্বক্ষণিক ইমার্জেন্সি সেবা শুধু হসপিটালে না, সার্বক্ষণিক দেওয়ার জন্য আমরা কমিটেড। ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি
24 ঘন্টা রোগীদের সার্ভিস দেওয়া হয়, সার্জারি করা হয়। শুধু আজকের না, সারা ইতিহাসের সব সময় এটা হয়েছে। আমরা সর্বক্ষণিক না ঘুমায় রোগীদের সেবা দিয়েছি, নিজে না খেয়ে সেবা দিয়েছি, রক্ত দিয়ে সেবা দিয়েছি। এই রিসেন্টলি যে মব হয়েছে সেখানে কিন্তু আমরা 72 ঘন্টা একটানা শুধু সেবা নয়, টাকা দিয়ে, অর্থ দিয়ে, খাবার দিয়ে, নিজের রক্ত দিয়ে সেবা দিয়েছি। সেই ডাক্তার আমরা এখানে যারা আমরা সবাই আছি, আমরা সেই ডাক্তার, এখনো আমরা সেবা দিতে চাই। কিন্তু আমার কথা শুনেন আপনারা, গতকাল রাতের একটা ইনসিডেন্ট, এটা আসলে ইতিহাস ব্রেক করেছে। বাংলাদেশ নয়, সারা বিশ্বের কোন ইতিহাসে যদি আপনি দেখাইতে পারেন যে কোন ইমার্জেন্সি ইনজুর্ড একটা পেশেন্ট, সে হসপিটাল বাইরের থেকে বহিরাগত সন্ত্রাসীরা চাপাতির রামদা নিয়ে ওই রোগীকে মৃত্যু এনশিওর করার জন্য, মার্ডার করার জন্য ভর্তিরত অবস্থায় তাকে মার্ডার করেছে। এইরকম একটা পরিস্থিতি আপনি যদি কোনো ইতিহাস বাংলাদেশে দেখাতে পারেন, সারা বিশ্বের ইতিহাসে দেখাতে পারেন, আমাকে বলেন। আমিও বলি, আপনি বলেন, উত্তর দেন, জবাব দেন। উত্তর শেষ করে এবার শুনেন, আপনি উত্তর, আপনি একটা প্রশ্নের উত্তর শেষ করতে দেন, আপনি উত্তর দেন। আমি বলি জি। বলেন বলেন বলেন। আমি আপনাকে দুটো প্রশ্ন করেছি। এক হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন 20 দিন বা 15 দিন। এই সরকার যে সাংবিধানিক যে কাঠামো আছে, কাঠামো অনুযায়ী আইন বা কোনো ধরনের এই জি স্যার আমি বলছি, ঘটনা ফ্লো বলি, আমি বলছি এই দাবিটা কতটুকু যৌক্তিক ওনার কাছে। এখন সেকেন্ড হচ্ছে আপনারা কি বলেছেন, ডাক্তাররা হচ্ছেন মানবিকভাবে সেবা দিচ্ছেন, ঢাকা মেডিকেল থেকে শুরু করে পুরো বাংলাদেশ আমরা মানবিক মানুষ। এই মানবিক মানুষগুলো এই হিসাবে আসছে, তারাও কিছু মানবিকতার পাশে দাঁড়ানোর জন্য তারা আপনাদের কাছে আসছে। আপনারা চিন্তা করে এই ধরনের আন্দোলন করেছেন। আমি বলি, আপনার প্রশ্নের উত্তর বলি। এত প্রশ্ন করেন না, আপনি দুইটা প্রশ্ন করছেন, আমাকে উত্তর দিতে দেন। আপনার দুইটা প্রশ্ন। স্যার আচ্ছা, এই উত্তরটা দেখ, স্যার এই উত্তরটা দেখ, এই দুইটা প্রশ্ন আমি দুইটা প্রশ্নের উত্তর দিব আপনাকে। প্রথম যে প্রশ্নটা ছিল, এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটে নাই, বাংলাদেশে ঘটনা, এটা আপনি স্বীকার করেছেন, এটা সারা বিশ্বের মানুষ স্বীকার করবে। এরকম নিরাপত্তাহীনতায় একজন ডাক্তার কিভাবে নিজেকে অরক্ষিত রেখে ইমার্জেন্সিতে সেবা, আমরা শুধু ডাক্তার না, রোগী নিহত হয়েছে, ডাক্তাররা মার খেয়েছে, ভাঙচুর হয়েছে। এখানে আমার নিরাপত্তা কোথায়? আমি নিজেকে কি আর একই সাথে ঘটনাগুলো দেখেন, সোহরাওয়ার্দী হসপিটালে সকালে, মুগ্ধা হসপিটালের বিকালে একই ধরনের নিটরে ঘটনা। সারা বাংলাদেশে এভাবে ইমার্জেন্সিতে আক্রমণ করা হচ্ছে এবং ডাক্তারদের নিরাপত্তা শূন্যের কোঠায়, নেগেটিভ। আপনি আমার জীবনের নিরাপত্তা দিতে পারবেন? তাহলে আমি ইমার্জেন্সি বাংলাদেশের মানুষ বলুক, বাংলাদেশ সরকার বলুক, আমার জীবনের নিরাপত্তা দিবে, আমি ইমার্জেন্সি সেবা দেবো। প্রশ্ন, আচ্ছা আগে না, সাংবাদিক ভাইরা, আচ্ছা সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার প্রশ্ন শুনে, আপনার প্রশ্ন শুনেছি, আমার প্রশ্ন শুনবেন। গতকাল ঢাকা মেডিকেল কলেজে কয়টা ঘটনা ঘটেছে? গতকাল ঢাকা মেডিকেল কলেজে কয়টা ঘটনা ঘটেছে? কয়টা? তিনটা। হ্যাঁ, প্রথম ঘটনা বিকাল 4টা থেকে শুরু, বিউবিটির কয়েকজন এসে মারলো, তারপরে 3 ঘন্টা আমরা তারপরে 2 দফা দাবি জানিয়েছিলাম, নিরাপত্তা দিবে, জনসেবা চালু থাকবে। ছিল সেনাবাহিনী রাত 10টায় আসার কথা, আসতে কখন? রাত 12টায় আসার পরে চাপাতি দিয়ে মারা হয়েছে। কি দিয়ে মারা হয়েছে? চাপাতির ছবি লাগলে আমি দিব আপনাকে। চাপাতি দিয়ে মারা হয়েছে। তারপরে ইয়মকে মারা হয়েছে। যখন এই ইমার্জেন্সিতে হামলা করা হয়েছে, না বলতে দেন,
শোনেন, যে জায়গা থেকে সাইন হয় ওইটাকে বলা হয় ইএমআর রুম, ওইখানে ঢেলানো হয়েছে। যখন আমরা ওদেরকে বন্দি করি বাইরে থেকে, আমি ওদের কাগজ এনে আমরা তারপর এখান থেকে সাইন করে তাও সেবা চালু রেখেছিলাম। আমাদের ওই জায়গায় আমরা কন্টিনিউয়াস হামলা হচ্ছিল, ও থেকে কন্টিনিউয়াস হামলা হচ্ছিল, আপনার ছবি দেখেছেন। কন্টিনিউয়াস হামলা হওয়ার পরেও আমরা কি করেছি, সেবা দিয়েছি। ডাক্তারদের সমস্যা কি জানেন? আপনারা যেমন মানবিক বলেন না, আমরা আসলেই মানবিক। একটা রোগী মরলে আপনাদের তো যেমন কষ্ট লাগে আমাদেরও কষ্ট লাগে, সবার কষ্ট লাগে। ডাক্তারদের সমস্যা কি জানেন? তারা লুকিয়ে চিকিৎসা দেয়, এই লুকিয়ে চিকিৎসা দেওয়া তো সমস্যা। আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিব আপনার। আমরা যে দুইটা দাবি করেছি সেই দুইটা দাবি চিকিৎসকদের এই নিরাপত্তাহীনতার পার্মানেন্ট সলিউশন আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 1, স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালে স্পেশাল স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা। আপনারা দেখেছেন রেলওয়ে পুলিশ, শিল্প পুলিশ, টুরিস্ট পুলিশ, তাদের স্পেশাল নিরাপত্তা দেওয়ার জন্য আছে। সেই বিধান বাংলাদেশে আছে। সেই বিধান আমাদের স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালগুলোতে কেন হবে না? এতগুলো ক্যাজুয়ালিটি একই রাতে 3টা ক্যাজুয়ালিটি কেন সেটা হবে না? এই জন্য আমরা বলেছি 7 দিনের মধ্যে এই বিধান করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো, এই গভর্নমেন্ট, যেহেতু এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট, এটা কোনো আইন পাশ করতে পারবে কিনা সেটা আপনাদের সবার জানা আছে যে এখন আমাদের রাষ্ট্রপতি আছে, উনি অর্ডিন্যান্স জারি করে যে কোনো অধ্যাদেশ জারি করতে পারে, কোনো আইন উনি পাশ করতে পারে। পরবর্তী গভর্নমেন্ট রেট্রোস্পেক্টিভলি এটাকে কিন্তু পার্লামেন্টে অ্যাকনলেজ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়েছেন কি পান নাই? জি, আমি আরেকটা কথা বলি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আমি একটা উত্তর দিব। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আইসিইউ ক্রিটিক্যাল কেয়ার সেবা এখনো চলছে। আমি আপনাদেরকে বলি, আর কোনো প্রশ্ন নিতে পারবো না। আমি বলি 1:1 যেটা বলেছি, এটা হলো ইমার্জেন্সি সেবার জন্য। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটিতে কতজন ডাক্তার একসাথে কাজ করে আপনারা কেউ জানেন? 10 জন ডাক্তার কাজ করে, তো 10টা পুলিশ ওখানে দেওয়া যায় না? 10টা আর্মি দেওয়া যায় না? এটা 1:1 কোনো অবাস্তব সিদ্ধান্ত নয়, এটা ইমার্জেন্সি সেবা দানের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। ভাই মাইক্রোফোন তো চালাচ্ছেন কেন ভাই? আরে ভাই কি অবস্থা? দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন যে যারা বিক্ষোভরত চিকিৎসক রয়েছেন তারা তাদের যে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা যে গণমাধ্যমের সামনে কথা বলছেন, এবং সেই কথা বলার মধ্যে তারা যে প্রধান দুটি দাবি, তারা হচ্ছে প্রত্যেকটা ডক্টরকে 1-to-1 হচ্ছে চিকিৎসা সেবা প্রদান করা, এবং একই সঙ্গে হচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদেরকে অধ্যাদেশ জারির মাধ্যমে, অর্থাৎ আইন পাশের মাধ্যমে অন্যান্য পুলিশি সেবার মতো করে, যেমন টুরিস্ট পুলিশ অথবা মেট্রো পুলিশ বা জেলা পুলিশ যেরকম সেবা গ্রহণ করে এবং যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আলাদাভাবে বিভাগ করা হয়েছে, ঠিক ডক্টরদের জন্য স্বাস্থ্য পুলিশ হিসাবে একটা আলাদাভাবে হচ্ছে তাদের নিরাপত্তা বিধান নিশ্চিত না করা পর্যন্ত তাদের যে কর্মসূচি কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেটি অব্যাহত থাকবে। তবে একটি শর্ত সাপেক্ষে, অর্থাৎ তাদের যে প্রধান শর্তটি রয়েছে সেটি হচ্ছে যদি তারা ইমার্জেন্সিতে 1-to-1 পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে, তাহলে তারা শুধুমাত্র ইমার্জেন্সিটি বিভাগটি তারা চালু রাখবে। তবে এখন তাদের উপরে যে হামলার বিষয়টি সেটিও সম্পূর্ণ নিন্দা জানাচ্ছেন, এবং তারই পাশাপাশি কিন্তু তারা উদাহরণ টেনেছেন যে সারা বিশ্বের কোথাও এ ধরনের
নিন্দনীয় এবং ওটিতে ঢুকে সেই ডাক্তারকে মারধরের কোনো ধরনের নিরাপত্তা হুমকি স্বরূপ এ ধরনের কোনো কার্যকলাপ হয়েছে কিনা তার জানা নেই এবং সারা বিশ্বের মধ্যে এবারই প্রথম একটি নজির বাংলাদেশে ঘটেছে এবং সেটির প্রেক্ষিতে তারা এই দাবিগুলো উপস্থাপন করেছেন। এবং তার পাশাপাশি আরেকটি বিষয় তিনি গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে তাদের এই দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ পর্যন্ত তাদের শাটডাউন থাকবে এবং পরবর্তীতে এই দাবি মানা হওয়ার পরে হচ্ছে তারা তাদের এই আন্দোলন বা তাদের যে কর্মসূচি থেকে সরে আসবেন। এই ছিল ঢাকা মেডিকেল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। এবং এখানকার চিকিৎসক যারা রয়েছেন তাদের এই কমপ্লিট শাটডাউন চলবে, শর্ত সাপেক্ষে যদি নিরাপত্তা নিশ্চিত করে তাহলে শুধুমাত্র জরুরি সেবা চালু হবে এবং পরবর্তীতে যে আইনটি রয়েছে এবং সেই আইন যদি পাশ করা হয় তাহলে এবং এই আইনের প্রেক্ষিতে হচ্ছে তারা পরবর্তীতে তাদের সাধারণ কার্যক্রম অব্যাহত করবেন এবং পুনরায় চালু করবেন। এই ছিল ঢাকা মেডিকেল থেকে সর্বশেষ তথ্য।